বিবিএ ফার্স্ট ইয়ার কেমন আছো সবাই? আজকেও তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করাবো। আর আজকের প্রশ্নটা আসছে হচ্ছে এনইও বিবিএ অনার্স মার্কেটিং ডিপার্টমেন্ট 2016, আর বিকমে আসছে 2003 সালে। আর আজকে আমরা যে কাজটা করবো, প্রথমে বলা আছে প্রিপেয়ারের 10 কলাম ওয়ার্কশিট, মানে 10 গড়া একটা 10 কলামের কার্যপত্র করতে। ওয়ার্কশিট তো কার্যপত্র। আচ্ছা, কার্যপত্রের গড়টা সম্পর্কে একটু বলে রাখি। প্রথমে হচ্ছে কোম্পানির নাম জেসমিন ট্রাভেল এজেন্সি, তারপরে হচ্ছে ওয়ার্কশিট 10 কলাম। এটা লিখলেও পারবা, না লিখলেও পারবা, শুধু ওয়ার্কশিট লিখলেও হবে। ফর দা ইয়ার এন্ড ডিসেম্বর 31, 2012। তারপরে সিরিয়াল নাম্বার দিবা, তারপরে অ্যাকাউন্টস টাইটেল, তারপরে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তারপরে ইনকাম স্টেটমেন্ট, তারপরে ব্যালেন্স শিট। এগুলো হচ্ছে তোমার গড়। আচ্ছা, কার্যপত্র করার সময় প্রথমে একটা রেওয়া মিল দেওয়া থাকে। এই যে রেওয়া মিল দেওয়া আছে একটা জেসমিন ট্রাভেল এজেন্সি, ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে ডিসেম্বরের 31 তারিখ, বছরের শেষে। আচ্ছা, কার্যপত্র করতে গেলে প্রথমে যে আমার যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে, এই যে টোটাল ট্রায়াল ব্যালেন্সটা আমাকে তুলতে হবে। এই যে প্রথমে আমাদের রেওয়া মিল একটা ঘর দিছি, দেখো খেয়াল করে, ট্রায়াল ব্যালেন্স নামে। এই ট্রায়াল ব্যালেন্স ঘরের মধ্যে সবগুলা এন্ট্রি আমার লিখতে হবে। প্রথমে দেওয়া আছে আমার নগদ ক্যাশ দেওয়া আছে 50,000 টাকা, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা, এইভাবে সিরিয়াল ভাবে তুলতে হবে। এই যে ক্যাশ 50,000, অ্যাকাউন্ট রিসিভেবল, এই সবগুলা টোটাল আমার লিখতে হবে। এই যে প্রথমে সবগুলা লিখবো, লিখে একটা টোটাল দিব, টোটাল দিয়ে যুগটা নামাবো। যুগ নামাইলে তারপরের থেকে এই যে এতটুকু কাজ হচ্ছে তোমার। প্রথমে ট্রায়াল ব্যালেন্স করবা, ট্রায়াল ব্যালেন্স সবটা লিখবা। লিখার পরে তোমার কাজ হচ্ছে অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্টে বলা আছে এডিশনাল ডাটা, অতিরিক্ত তথ্য দেওয়া আছে। এখান থেকে তোমার এগুলো সবগুলা জাবেদা করতে হবে। প্রথমে 5টা দেওয়া আছে। প্রথমে 1 তারিখে বলা আছে অ্যান ইনভেন্টরি শোজ দ্যাট টাকা 3,000 অফ দ্য সাপ্লাইজ আর অন হ্যান্ড এট দ্য এন্ড ইয়ার। আমার সাপ্লাইজ দেওয়া আছে। প্রথমে রেওয়া মিলে খেয়াল করো, যদি আমরা সমন্বয় জাবেদা করতে যাই, প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে রেওয়া মিলের দিকে। রেওয়া মিলে যদি কোনো কিছু সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের জাবেদা, আর খরচ দেওয়া থাকলে সম্পদের জাবেদা, আয় দেওয়া থাকলে দায়ের জাবেদা, আর দায় দেওয়া থাকলে আয়ের জাবেদা। এখানে বলা আছে আমার রেওয়া মিলে কি বলা আছে, ইনভেন্টরি। ইনভেন্টরি দেওয়া আছে হচ্ছে সাপ্লাইজের অন হ্যান্ড, সাপ্লাইজ অন হ্যান্ড মানে একটা সম্পদ দেওয়া আছে 10,000 টাকা। আর সমন্বয়ে বলা আছে তোমার এন ইনভেন্টরি শোজ দ্যাট, মানে 3,000 টাকা তোমার দেখাইতেছে। আগে ছিল হচ্ছে 10,000 টাকা, এখন তোমার হাতে আছে 3,000 টাকা। তার মানে কত টাকা খরচ হয়েছে? এখন আছে 3,000, আগে ছিল 10,000, তার মানে 7,000 টাকা তোমার খরচ হয়ে গেছে। সম্পদেও থাকলে খরচের যাবে। আর হচ্ছে যদি বেসিক থেকে করতে যাও, সেই ক্ষেত্রে এখানে বলা আছে 3,000 টাকা আছে, আগে ছিল 10,000, তার মানে কি 10,000 থেকে যদি 3,000 থাকে তাহলে 7,000 টাকা কমে গেছে, খরচ হয়ে গেছে, তাহলে খরচের যাবে। আর যদি খরচের জাবেদা করতে যাও, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার খরচটা ডেবিট আর হচ্ছে সম্পদটা ক্রেডিট। তাহলে এখানে 18 নাম্বারটা দিবা। এই যে 16 নাম্বার পর্যন্ত হচ্ছে তোমার রাওয়া মিলে ছিল। 18 নাম্বার সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। এই যে 7,000 টাকার খরচ হয়েছে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 7,000। আর তোমার সম্পদ কমছে কত? এই যে সাপ্লাইজ কমছে না 7,000 টাকা। আর যদি সাপ্লাইজের কোনো এন্ট্রি না দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে এখানে আদার্স দিয়ে লিখতে হবে। আর যদি এন্ট্রিটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তোমার ওই এন্ট্রি বরাবর তোমার 7,000 টাকা লিখতে হবে। আর টাকা বসবে অ্যাডজাস্টমেন্টে, মানে সমন্বয়ে। হ্যাঁ, এই যে দেখো সাপ্লাইজ অন হ্যান্ড 10,000 টাকা ছিল, এখন আছে তোমার 7,000 টাকা কমে গেছে, এখন আছে 3,000 টাকা, মানে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট, মানে সম্পদ কমছে এই যে 7,000 টাকা। এতটুকু বুঝছো কি না ক্লিয়ার করবা। আর না বুঝলে আবার ব্যাকে আসে, আবার এই জায়গাটা বুঝতে পারলে দেখবা, তাহলে বুঝতে পারবা। আর 2 নম্বরে বলা আছে দা প্রিপেড ইন্স্যুরেন্স রিপ্রেজেন্টস ফর 2 ইয়ার্স পলিসি ফ্রম জানুয়ারি 1, মানে জানুয়ারি 1 তারিখ থেকে 2 বছরের জন্য তুমি একটা বীমা কিনছো। রাইট, বীমা হচ্ছে তোমার একটা খরচ। এখানে দেখো রেওয়া মিলে বলা খেয়াল করবা, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বীমা দেওয়া আছে। অগ্রিম বীমা কি? তোমার একটা সম্পদ, খরচের অগ্রিম সব সময় তোমার সম্পদ হবে। সম্পদ 12,000 টাকা। এই 12,000 টাকা হচ্ছে তুমি 2 বছরের জন্য কিনছো। এই যে এখানে ভালোভাবে লেখা আছে পেইড ইন্স্যুরেন্স 2 ইয়ার্স পলিসি, মানে 2 বছরের জন্য জানুয়ারি 1 তারিখ থেকে। তাহলে জানুয়ারির 1 তারিখ থেকে আর হচ্ছে অঙ্ক শেষ তোমার ডিসেম্বরের 31 তারিখ, তার মানে কত, কয় মাস শেষ? 12 মাসের অঙ্ক শেষ। তোমার এই যে 12,000 টাকা আছে, 12,000 হচ্ছে 2 বছরের, মানে 24 মাসের। আর এখান থেকে তোমার 12 মাস খরচ হয়ে গেছে। তাহলে সম্পদ দেওয়া আছে, তাহলে খরচের জাবেদা দিতে হবে আমাকে।
তাহলে খরচের জাবেদা দিলে খরচ হচ্ছে কত? টোটাল তুমি 2 বছরের কিনছিলা বিমা, আর 1 বছর তোমার শেষ। 1 বছর তুমি ব্যবহার করে ফেলছো, তার মানে কি হয়েছে, 1 বছরের টাকাটা খরচ হয়ে গেছে। তাহলে তাহলে তোমার জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এই যে প্রথমে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট লিখবা, ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে রেওয়া মিলে কোনো ঘর নাই, যার কারণে তোমাকে লিখতে হবে 6,000 টাকা ডেবিট, ডেবিট পাশে টাকা। আর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, সম্পদটা কমে যাবে, তাহলে সম্পদ প্রিপেড ইন্স্যুরেন্স নামে একটা ঘর আছে যে খেলো 4 নম্বরে, প্রিপেড ইন্স্যুরেন্স 12,000, এই বরাবর তোমার ক্রেডিট পাশে 6,000 টাকা লিখতে হবে। আচ্ছা, আর ওয়ার্কশিটের মধ্যে তোমার মেইন কাজটাই হয়েছে সমন্বয়। তুমি যদি সমন্বয় পারো তাহলে ওয়ার্কশিটে 10-এ 10 পাবা, আর না হলে 10-এ 10 পাবা না, 1 নাম্বারও পাবা না। এখান থেকে একটা নাম্বার পাওয়ার আশা নেই যদি তোমার সমন্বয় না পারো। তারপরে বলা আছে 3 তারিখে স্যালারি ইনক্রুড বাই আনপেইড এট দ্য এন্ড অফ ইয়ার্স, টাকা 4,000 টাকা। মানে স্যালারি বকেয়া আছে 4,000 টাকা। আর আমরা যখন সমন্বয় করব একটা নিয়ম আছে এটার, যদি কোনো খরচের বকেয়া থাকে, স্যালারিস হচ্ছে তোমার একটা বেতন, বেতন একটা খরচ, যদি খরচের বকেয়া থাকে তাহলে আমাদের দায় স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। এটা হচ্ছে মুখস্থ জাবেদা। যদি কোনো খরচের জাবেদা করতে বলা হয় তাহলে স্যালারি, যে খরচের নাম ডেবিট আর হচ্ছে বকেয়া খরচ ক্রেডিট, স্যালারিস এক্সপেন্স ডেবিট। এই যে এখানে দেখো স্যালারিস এক্সপেন্স নামে কোনো ঘর আছে কিনা, এটাও মিলে স্যালারিস এক্সপেন্স। এই যে দেখো 20 তারিখের মধ্যে বলা আছে স্যালারিস এক্সপেন্স, এই যে স্যালারিস এক্সপেন্স ডেবিট, তাহলে ডেবিট পাশে টাকা কত টাকা, 4,000 টাকা দেওয়া হয়েছে না, বেতন এখনো দৌ নাই, তার মানে তোমার দিতে হবে, এটা তোমার দায়। স্যালারিস এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে এই যে স্যালারিস এক্সপেন্স ডেবিট, এই যে দেখো 13 তারিখে স্যালারিস এক্সপেন্স ডেবিট 4,000 টাকা। আর হচ্ছে স্যালারিস পেয়েবল ক্রেডিট, এটা ঘর নাই যেহেতু রেওয়া মিলে তোমাকে একটা ঘর করে লিখতে হবে, তাহলে স্যালারিস পেয়েবল 4,000 টাকা ক্রেডিট। আচ্ছা, তারপরে 4 তারিখে বলা আছে 4 নাম্বারটাই দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দ্য ইয়ার অফ ফার্নিচার, 3,000 টাকা। তোমার ফার্নিচারের উপর, আসবাবপত্রের উপর 3,000 টাকা হচ্ছে তোমার অপচয় হয়েছে। আচ্ছা, যদি কোনো স্থায়ী সম্পত্তি বা সম্পত্তির যদি অপচয় বলা থাকে, এই ক্ষেত্রে মুখস্থ জাবেদা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা মুখস্থ যে কোনো জাবেদা। এখানে বলা আছে ফার্নিচার, এখানে ফার্নিচারের জায়গায় তোমার বলা থাকতে পারে ল্যান্ড বা যে কোনো কিছু, বা হচ্ছে তোমার মেশিনারি, সেই ক্ষেত্রে তোমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন কথা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কোনো ঘর আছে কিনা রেওয়া মিলে, রেওয়া মিলে এই নামে কোনো ঘর নাই, তার মানে তোমাকে একটা ঘর করতে হবে। এই যে দেখো তোমার 21 তারিখে আবার নতুন করে একটা ঘর করতে হয়েছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট পাশে 3,000 টাকা, আর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই নামে কোনো ঘর আছে কিনা দেখো রেওয়া মিলে। 7 তারিখে দেখো আছে একটা ঘর, যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার, কত টাকা ক্রেডিট, এই যে ক্রেডিট পাশে হবে তোমার 3,000 টাকা, যেহেতু জাবেদার টাকা ক্রেডিট পাশে। আচ্ছা, তারপরে আমাদের লাস্ট সমন্বয় হচ্ছে টেলিফোন বিল ফর ডিসেম্বর ইজ আনপেইড, 400 টাকা। ডিসেম্বর মাসের তোমার টেলিফোন, মানে হচ্ছে তোমার মোবাইল খরচ বকেয়া আছে অফিসের। তোমার মোবাইল খরচ কি একটা তোমার খরচ না, যেহেতু খরচের বকেয়া থাকলে যাবে কি হবে, খরচের নাম ডেবিট আর হচ্ছে বকেয়া খরচ ক্রেডিট। সেক্ষেত্রে তোমার এখানে লিখতে হবে টেলিফোন এক্সপেন্স ডেবিট, এই যে টেলিফোন এক্সপেন্স ডেবিট 400 টাকা, আর হচ্ছে টেলিফোন পেয়েবল ক্রেডিট। টেলিফোন পেয়েবল নামে কোনো ঘর নাই রেওয়া মিলের মধ্যে, এই যে এই টোটাল যে 16টা আছে এর মধ্যে ঘর নাই, তার কারণে আমার একটা ঘর লিখতে হবে। এই যে টেলিফোন পেয়েবল হচ্ছে তোমার ক্রেডিট কত টাকা, 400 টাকা। আমার সমন্বয়ের কাজ শেষ। যদি সমন্বয়ের কাজ শেষ হয়ে থাকে তাহলে তোমার অঙ্ক 90% শেষ। এখন শুধু তুমি সম্পদ চিনলে আর খরচ চিনলে তাহলে অঙ্কটা করে ফেলতে পারবে। তাহলে এখন আমার 3 নাম্বার কাজ কি, 3 নাম্বার কাজ হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। বলাই আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, মানে তোমার অ্যাডজাস্টমেন্টের সাথে ট্রায়াল ব্যালেন্সের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা তোমার বের করতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, প্রথমে 1 তারিখে ক্যাশ দেওয়া আছে কত, 50,000 টাকা। তোমার এই যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে কি তোমার কোনো টাকা আছে, এখানে কোনো টাকা নাই, তার মানে এই ডেবিট পাশে আছে যেহেতু এই ডেবিট পাশে 50,000 টাকা চলে যাবে, এখানে কোনো কাজ হবে না। এই যে তোমার অ্যাডজাস্টমেন্টে সমন্বয়ে তোমার নীল আছে খালি, যার কারণে ওইখানে যত আছে অতই চলে যাবে। তারপরে 2 নম্বরে বলা আছে অ্যাকাউন্টস রিসিভেবল 20,000 টাকা।
দেনাদার, এখানে তোমার কোনো কাজ হবে না, কারণ অ্যাডজাস্টমেন্টে তার কোনো কাজ করে নাই। এই যে 20,000 টাকা লিখে দিবা। তারপর সাপ্লাইজ অন হ্যান্ড 3 তারিখে 10,000 টাকা। 10,000 টাকা, এখানে একটা কাজ আছে দেখো, ডেবিট পাশে 10,000 টাকা, ভালো করে বুঝবা। ডেবিট পাশে 10,000 টাকা, আর হচ্ছে তোমার অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট পাশে 7,000 টাকা। এখন কথা হচ্ছে তোমার ডেবিটে আর ক্রেডিটে কি যোগ হবে নাকি বিয়োগ হবে? অবশ্যই বিয়োগ হবে। যদি ডেবিট পাশে থাকতো তাহলে যোগ হইতো, আর ক্রেডিট পাশে যেহেতু বিয়োগ হবে। আগে ছিল 10,000, ক্রেডিট পাশে 10,000, মানে তোমার 7,000 টাকা খরচ হয়েছে। খরচ হওয়ার কারণে তোমার 3,000 টাকা আছে। যদি তোমার ডেবিট আর ক্রেডিট হয় সেক্ষেত্রে বিয়োগ, আর যদি তোর হচ্ছে ক্রেডিট ক্রেডিট হলে যোগ, আর ডেবিট ডেবিট হলে যোগ। সেক্ষেত্রে বাদ বিয়োগ হবে, 10,000 থেকে 7,000 চলে গেলে 3,000 টাকা অ্যাডজাস্টমেন্টে বসাই দিবা। তারপরে 4 তারিখে বলা আছে প্রিপেড ইন্স্যুরেন্স 12,000 টাকা। আর হচ্ছে তোমার ডেবিট পাশে এটাও বুঝবা, ডেবিট পাশে হচ্ছে 12,000, আর ক্রেডিট পাশে 6,000, তার মানে বিয়োগ হবে। এই যে 6,000 টাকা অ্যাডজাস্টমেন্টে ডেবিট পাশে বসাই দিবা। আর যেই সাইডে টাকা বড় হবে ওই সাইডে বসবা। যদি ডেবিটে বড় থাকে তাহলে ডেবিটে, আর যদি ক্রেডিটে বড় থাকে তাহলে ক্রেডিটে। তারপরে হচ্ছে 5 তারিখে নোটস রিসিভেবল 10,000 টাকা। অ্যাডজাস্টমেন্টে কোনো কাজ করে নাই, যার কারণে এই 10,000 টাকাই যাবে আমার। আর ফার্নিচারে 30,000, ফার্নিচারও 30,000 টাকায় যাবে, কাজ হয় নাই। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 5,000 টাকা ডেবিট ক্রেডিট পাশে, আর এদিকেও অ্যাডজাস্টমেন্টও ক্রেডিট পাশে 3,000 টাকা। এখন ক্রেডিটে ক্রেডিটে কি হবে, বিয়োগ হবে না যোগ হবে? অবশ্যই যোগ হবে। তার কারণে 5 আর 3-এ 8,000 টাকা তোমার ক্রেডিট পাশে বসাবা অ্যাডজাস্টমেন্টে। এইভাবে সবগুলা একটা একটা করে করবা। তারপর আমি বলে রাখি অ্যাকাউন্টস পেয়েবল 14,000, 14,000-ই যাবে। তারপরে ক্যাপিটাল 65,000, 65,000, ড্রয়িংস 15,000, 15,000-ই যাবে। যে টাকা যে পাশে থাকবে ওই পাশে, আর যে পাশে টাকা বড় ওই পাশে টাকা যাবে। যদি তোমার যোগ বিয়োগ করার ক্ষেত্রে 10,000 এদিকে 1 লাখ, এদিকে 1 লাখ, সবগুলা করার পরে তোমার এই অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স করা শেষ হবে। করার পরে তুমি টোটাল যোগটা নামাই ফেলে, এদিকে 1,91,400, এদিকে 1,91,400। এখন তোমার কাছে কি, ইনকাম স্টেটমেন্ট একটা দেওয়া আছে, আর একটা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মধ্যে তোমার সকল চলতি এবং চলতি সম্পত্তি, তোমার চলতি সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি বা চলতি দায়, স্থায়ী দায়, বা হচ্ছে মালিকের মূলধন, এইগুলা তোমার ব্যালেন্স শিটের মধ্যে যাবে। আর ইনকাম স্টেটমেন্টে যে জিনিসগুলো যাবে তোমার আয় আর ব্যয়, মানে আয় আর ব্যয় যাবে ইনকাম স্টেটমেন্টে, এই দুইটা জিনিস যাবে। এখন এই যে ক্যাশ তুমি যে করছো, ক্যাশ কি তোমার কোন পাশে যাবে? একটা নগদ হচ্ছে সম্পদ, এটা কি তোমার ইনকাম স্টেটমেন্টে যাবে? অবশ্যই যাবে না। কারণ সম্পদ বলাই আছে ব্যালেন্স শিটের মধ্যে তোমার সম্পদ যাবে, সব ধরনের সম্পদ আর দায় মালিকানা সত্ত্ব সব যাবে ব্যালেন্স শিটে। সেক্ষেত্রে 50,000 টাকা তোমার সম্পদ, তার কারণে ব্যালেন্স শিটে 50,000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল দানাদার, আমার এটা কি সম্পদ না? এখানে ব্যালেন্স শিটে যাবে। তারপর হচ্ছে সাপ্লাইজ অন হ্যান্ড, তোমার হচ্ছে সাপ্লাইজ হাতে আছে, এটাও তো আমার সম্পদ, এটাও যাবে এখানে। এই যে টোটাল এই যে অ্যাডজাস্টেড টাকা, টাকাটা যাবে, খেয়াল করো। অ্যাডজাস্টমেন্ট করে যে তুমি যে টাকাটা বের করছো না, এই টাকাটা যাবে এখানে। অ্যাডজাস্টমেন্ট করে কত টাকা বের করছো? 3,000 টাকা, 3,000 টাকা যাবে। এইভাবে সবগুলো সম্পত্তি, যেমন প্রিপেড ইন্স্যুরেন্স যাবে ব্যালেন্স শিটে, তারপর নোটস রিসিভেবল ব্যালেন্স শিটে, ফার্নিচার এটা একটা স্থায়ী সম্পত্তি আমার ব্যালেন্স শিটে। তারপরে হচ্ছে এক্রুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটাও যাবে আমার ব্যালেন্স শিটে টোটাল যোগ করে। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল 14,000 ব্যালেন্স শিটে। তারপরে হচ্ছে ইনকাম স্টেটমেন্টে যাবে হচ্ছে এই যে ট্রেড সার্ভিস রেভিনিউ, মানে হচ্ছে ট্রেড সার্ভিস রেভিনিউ তোমার হচ্ছে আয়, প্রতিষ্ঠানের আয় হচ্ছে কত টাকা? 1 লাখ টাকা ক্রেডিট পাশে। আর আয় আমার কি একটা কি হচ্ছে, আয় আর ব্যয় যাবে হচ্ছে তোমার ইনকাম স্টেটমেন্টে, তার কারণে ইনকাম স্টেটমেন্টে 1 লাখ টাকা। এইভাবে সবগুলা বসাবা, আয়গুলা আয় পাশে, আর হচ্ছে সম্পদগুলা সম্পদ পাশে। তারপরে এই সবগুলা টোটাল যোগ করবা, এই যে ব্যালেন্স শিটের সবগুলা টোটাল যোগ করবা। টোটাল যোগ করার পরে যেই পাঁচটা বেশি ওই পাঁচটা যোগ করবা, এই পাঁচটা হচ্ছে বেশি, এই পাঁচটা যোগ করলে তোমার টাকা হচ্ছে কত টাকা? 1,34,000 টাকা। আর এই পাঁচ যোগ করলে তোমার হচ্ছে 42,000 টাকা লস থাকবে, বলতে তোমার কম থাকবে। আমার কথাটা বুঝো, এখানে হচ্ছে 1,34,000 টাকা যোগ করার পরে এই সবগুলা টাকা, আর এই টাকাগুলা যোগ করলে তোমার হচ্ছে তোমার 42,000 টাকা কম হবে। এই সবগুলা এইগুলা টাকা, এই এই 400 টাকা, এই 42,000 টাকা বাদে যেই টাকাটা কম হবে তোমার ডান পাশে, যে টাকাটা কম হবে এই টাকাটা তোমার ইনকাম স্টেটমেন্ট,
এই যে ইনকাম স্টেটমেন্টেরও বেশি পাশের টাকাটা বসাবে, সব বেশি পাশে যে টাকাটা ওই টাকাটা বসাবে, যেমন 1 লাখ, এদিকে বেশি আছে 1 লাখ টাকা বসাবা, দুই পাশে সমান করে দিবা। যে পাশে টাকা বড় ওই পাশের টাকাটা সমান করে দিবা দুই পাশে। করে দেওয়ার পরে যে টাকাটা ঘাটতি থাকবে, যে টাকাটা কম, মানে এখানে সবগুলো যোগ করলে তোমার 42,000 টাকার কম হবে। এই 42,000 টাকা তুমি এখানে লিখে দিবা, একটা ঘর আলগা রাখবা, একটা ঘর গ্যাপে রাখবা। রাখার পরে 42,000 লিখে দিবা। ওই পাশেও দেখবা যদি তোমার 42,000 টাকায় হচ্ছে ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে তোমার অঙ্কটা সঠিক। আর এই যে এই টাকাটা যে লিখলে, এই টাকাটা কি নামে লিখলা, এই টাকাটা নিট ইনকাম লিখবা। ডান পাশে ঘাটতি থাকলে নিট ইনকাম, আর যদি বাম পাশে ঘাটতি থাকে, এই যে বাম পাশে, সেই ক্ষেত্রে তোমার নিট ইনকামের জায়গায় নিট লস লিখতে হবে, মানে তোমার খরচ হবে। ডান পাশে হলে নিট ইনকাম, মনে রাখবা এগুলো কিন্তু বুঝার আছে। আর বাম পাশে হলে নিট ক্ষতি। তারপরে টোটাল যোগ মিলিয়ে দিবা, তাহলে অঙ্ক তোমার হয়ে যাবে। অ্যাডজাস্ট, এই যে কাজটা হচ্ছে খুবই সহজ। তুমি যদি তোমার হচ্ছে সমন্বয় গুলা ভালো করে বুঝতে পারো, এই যে সমন্বয়টা। আর যারা ক্লাসটা সবটা দেখছো, তারা যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে বলবা। আর হচ্ছে তোমরা যদি জুমে আমার কাছে পড়তে চাও, সেই ক্ষেত্রে যে কাজটা করবা, 01736452741 এই নাম্বারে একটা মেসেজ দিবা, তাহলেই হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবা সবাই।